আসসালামু আলাইকুম। আমরা আজকে শুরু করব গুণগত রসায়ন, এইচএসসি 26 ব্যাচের ভেরি ফার্স্ট ক্লাস আজকে। তো যেটা বলি যে তোমাদের রেজাল্ট যেহেতু 5 তারিখে, 5 তারিখের পরে হয়তো মানুষের সংখ্যা বাড়বে, মানে স্টুডেন্ট সংখ্যা বাড়বে। তার আগে আমরা 2টা বা 3টা ক্লাস হবে 5 তারিখের আগে। এই ক্লাসগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে কিভাবে পড়তে হয় না পড়তে হয়। তো আমরা আজকে শুরু করবো গুণগত রসায়ন। তোমাদের একটা প্রশ্ন থাকে যে চ্যাপ্টার 1 না শুরু করে কেন চ্যাপ্টার 2 শুরু করা হচ্ছে। এর কারণ হলো চ্যাপ্টার 1 এ ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, মানে একটা ল্যাবরেটরিতে কি কি ভাবে কাজ করতে হয়, আপলোড করতে হয়, চোখে গগলস পরতে হয়, হাতে গ্লাভস পরতে হয়। এই যে এই ধরনের এগুলো চ্যাপ্টার 1 এ আছে। এটা হলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সিকিউ এর জন্য এইভাবে ইম্পর্টেন্ট না। এ কারণে আমরা চ্যাপ্টার 1টা না শুরু করে চ্যাপ্টার 2 থেকে শুরু করি। ঠিক আছে? তাহলে আমরা শুরু করলাম। কন্টেন্টটা দেখো, ফার্স্ট পেপার চ্যাপ্টার 2। ফার্স্ট পেপার চ্যাপ্টার 2, গুণগত রসায়ন। ফাইনাল পরীক্ষাতে বা এইচএসসি ফাইনাল পরীক্ষাতে, এইচএসসি ফাইনাল মানে বোর্ড ফাইনাল যেটা, ফাইনাল পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে 2 সেট সিকিউ আছে। এই চ্যাপ্টার থেকে 2 সেট সিকিউ আসবে। 2 সেট। 2 সেট সিকিউ বলতে বোঝাতে চাচ্ছি যে একটা পূর্ণ গ, একটা পূর্ণ ঘ। গ ঘ এরকম। একটা এক দাগ যদি হয়, এই দাগের ক খ যে কোনো চ্যাপ্টার থেকে নিতে পারে। এই ক খ যে কোনো চ্যাপ্টার থেকে নিতে পারে, কিন্তু গ আর ঘ স্পেসিফিক আলাদা আলাদা চ্যাপ্টার থেকে না নিয়ে একটা চ্যাপ্টার থেকে নেওয়া হয়। তাহলে এই চ্যাপ্টার থেকে একটা পূর্ণ গ ঘ এরকম 2টা পূর্ণ গ ঘ প্রশ্ন দেওয়া হবে। এই জন্য লিখছি 2 সেট সিকিউ আসবে। খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ মোট 5 সেট অ্যান্সার করতে যদি হয় তা তোমরা এই চ্যাপ্টার থেকে 2 সেট অ্যান্সার দিতে পারবে। তো এই 2 সেট প্রশ্ন খুবই সুনির্দিষ্ট ভাবে ভাগ করা আছে এই চ্যাপ্টারে, যে কোথা থেকে কোথা থেকে আসবে। একটা হলো পার্ট, আমি ভাগ করে দিব পার্ট 1। এই পার্ট 1 এর মধ্যে আমি রাখছি হলো পরমাণু, কোয়ান্টাম সংখ্যা, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, আর তড়িৎ চুম্বকীয় বিকিরণ। এই টপিক গুলো থেকে 1 সেট সিকিউ আসবে। এখান থেকে 1 সেট সিকিউ আসবে। 1 সেট সিকিউ আসবে। নোট করবা, ক্লাসের পর পরে আমি ভিডিও আপলোড করে দিব। যদি কোনো নোটে তুমি মিস হয়ে যায় লেখা, তাহলে সেটা ভিডিও দেখেও কমপ্লিট করতে পারবা। পার্ট 2। পার্ট 2টা হলো দ্রাব্যতা বলে একটা অংশ আছে, দ্রাব্যতা ও আয়ন শনাক্তকরণ। এই জায়গা থেকেও 1 সেট সিকিউর। ঠিক আছে, 1 সেট সিকিউর এখান থেকে হবে। তো 2টা পার্টে আমি ভাগ করছি লেকচারটাকে। পার্ট 1, পরমাণু, কোয়ান্টাম সংখ্যা, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, এটা শুরুতেই পড়াবো। তারপর দ্রাব্যতা, আয়ন শনাক্তকরণ, এখান থেকে আরেক সেট প্রশ্ন হবে। আজকে আমরা এই পার্টের কন্টেন্টটা লিখবো, মানে আগামী যে ক্লাসগুলো আমরা কিভাবে নিব সেটার একটা ফুল গাইডলাইন আজকের ক্লাসে থাকবে। তাহলে পার্ট 2টা আমি মুছে দিচ্ছি, কারণ পার্ট 2 এর কন্টেন্ট যেদিন শুরু করব সেদিন পার্ট 2 এর কন্টেন্টটা দেখব। আজকে আমরা পার্ট 1 শুরু করব। পার্ট 1 থেকে আমরা কি করব? যদিও বইয়ের শুরুতে পরমাণু, রাদারফোর্ডের পরমাণু মডেল, এইগুলো জিনিস আছে, এগুলো আগে পড়ানো হবে। কিন্তু আমি আসলে পরমাণু থেকে শুরু করি না, কারণ প্রথমে কাঠখোট্টা জিনিস, লাইফ শুরু, এরকম কাঠখোট্টা একটা জিনিস দিয়ে আসলে শুরু করতে চাই না। আমি শুরু করি হলো কোয়ান্টাম সংখ্যা দিয়ে, যেটাতে মূলত কিছু তোমরা পড়ে আসছো, আর এখান থেকে যদি পড়ানো হয় স্টুডেন্টরা ভালো রেসপন্স করতে পারে। এই জন্য আমি শুরু করলাম কোয়ান্টাম সংখ্যা থেকে। আমরা শুরু করব কোয়ান্টাম সংখ্যা।
কন্টেন্টটা লেখো আগে, এটা কিন্তু কন্টেন্ট লিখছি আমি, পার্ট ওয়ান এর কন্টেন্ট। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যার বেসিক ধারণা দিব। আর এই কোয়ান্টাম সংখ্যা থেকে সিকিউ আসে। একের ভেতরে এভাবে লেখো, পরমাণুর তৃতীয় বা চতুর্থ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে, কতগুলো অরবিটাল বা ইলেকট্রন থাকে তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করো। এটা একটা সিকিউ প্রশ্ন, গদাগে আসে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 2 নম্বর একটা প্রশ্ন দেখো, পঞ্চম বা ইশেলে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, থাকতে পারে না বা থাকে না, কোয়ান্টাম সংখ্যার আলোকে বিশ্লেষণ করো। কোয়ান্টাম সংখ্যার আলোকে বিশ্লেষণ করো। এর নিচে আর যাচ্ছি না আমি, বিশ্লেষণ করো পর্যন্ত লেখো। 1 নম্বর কন্টেন্টের ভেতরে আমরা 2টা প্রশ্ন লিখছি, এটাও সিকিউ এটাও সিকিউ। 1 নম্বর কন্টেন্টের ভেতরে আজানটা শেষ হোক, পাশের মধ্যে আজানটা শেষ হোক, তারপরে শুরু করো। তো শুরু করলাম, দেখো কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যার মধ্যে 2টা প্রশ্ন লিখছি, পরমাণু তৃতীয় বা চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল বা ইলেকট্রন থাকে তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে নির্ণয় করো। পঞ্চম বা ইশেলে 32টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, কোয়ান্টাম সংখ্যার আলোকে বিশ্লেষণ করো। দুটাই সিকিউ, দুটাই কিন্তু বোর্ড পরীক্ষাতে আসছে এর আগে। আচ্ছা, পার্ট ওয়ান এর কন্টেন্ট আমরা দেখি, জায়গা নাই বলে মুছে দিব। এক শেষ, এই যে এক, একের পরে দুই। 2 নম্বরে লেখো, আউটবাউ নীতি কি? আউটবাউ নীতি কি? N+L এর রুল। আউটবাউ নীতি কি এটা কদা গেছে, আর কথার প্রশ্ন আমি আলাদা করে দিব পরে। এই আউটবাউ নীতির মধ্যে একটা সিকিউ প্রশ্ন লেখো, এটা একটা সিকিউ প্রশ্ন। কপার ও ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে আউটবাউ নীতির ব্যতিক্রম ঘটে। কপার ও ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস আউটবাউ নীতির ব্যতিক্রম ব্যাখ্যা করো। এটা একটা সিকিউ প্রশ্ন, ময়মনসিংহ বোর্ডে আসছিল, বুঝছো এটা? ময়মনসিংহ বোর্ড 23-এ আসছিল, 23-এর 8-এর কথায় আছে। আমরা আউটবাউ নীতি পড়ার সময় অ্যান্সার গুলো বলবো। আচ্ছা, পরমাণু তৃতীয় বা চতুর্থ কক্ষপথে, এটা অল বোর্ডে আসছে, মানে এই প্রশ্নটা সবগুলো বোর্ডে আসছে, এমন কোনো বোর্ড নেই এই প্রশ্ন করে নাই। আচ্ছা, পঞ্চম বা সেলে এটা কুমিল্লা বোর্ড 22-এ আসছে, কুমিল্লা বোর্ড 22-এ আসছে। আমরা পড়ানোর সময় বলে দিব এগুলো। আহ্বান নীতির মধ্যে এগুলা, আহ্বান নীতির অনেক এমসিকিউ দেখবো, অ্যাডমিশনে কি ধরনের এমসিকিউ আছে সেটাও দেখবো। এরপরে লেখো, পাউলির বর্জন নীতি। পাউলির
বর্জন নীতি কি? কোন পরমাণুর যে কোনো অরবিটালের যে কোনো অরবিটাল বা সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনের জন্য পাউলির বর্জন নীতি দেখাও। বর্জন নীতি দেখাও। এটা একটা সিকিউ প্রশ্ন। 4 নম্বর, হুন্ডের নীতি কি? হুন্ডের নীতি কি? উদ্দীপকে কোনো পরমাণু দেওয়া থাকবে, এর মধ্যে একটা সিকিউ লেখো। উদ্দীপকের পরমাণুটির 3D হতে পারে অথবা 4D হতে পারে। 3D বা 4D উপস্তরে হুন্ডের নীতি উপস্তরে ইলেকট্রন হুন্ডের নীতি মেনে চলে। ব্যাখ্যা করো। 4 শেষ। 5-এ চলে যাচ্ছি, উপরে থেকে মুছে দিব। এই পর্যন্ত আসার পরে আমরা কোয়ান্টাম সংখ্যা মোটামুটি এই পর্যন্ত, এরপরে 5 নম্বর থেকে আমরা শুরুর দিকে আসি। রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল ও এর সীমাবদ্ধতা। এই জায়গা থেকে শুরু করার কথা ছিল আমাদের, কিন্তু আমি আগে একটু কনসেপচুয়াল জিনিস দিয়ে শুরু করছি। বইয়ের শুরু কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা দিয়ে, কিন্তু আমরা এটা পরে শিখছি। 6 নম্বর, বোর পরমাণু মডেল ও এর সীমাবদ্ধতা। সীমাবদ্ধতা পড়বো। 7 নম্বরে লেখা, রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিকতর গ্রহণযোগ্য? কোনটি অধিকতর গ্রহণযোগ্য বা দুইটার মধ্যে তুলনা করতে বলতে পারি। দুই মডেলের মধ্যে তুলনা করো, একই প্রশ্ন। 8 নম্বর, বোর পরমাণু মডেলের ম্যাথ। বোর পরমাণু মডেলের ম্যাথ। এখান থেকে কৌণিক ভরবেগ নির্ণয় করতে বলতে পারে। কৌণিক ভরবেগ, তারপরে বেগ নির্ণয়,
আর একটা আছে শক্তি। শক্তির ফর্মুলা হলো ডেল ই সমান এইচ সি বাই ল্যামডা। এই ফর্মুলা গুলো আমরা দিয়ে ম্যাথ শিখবো। 9 নম্বর, স্থির কক্ষপথের ব্যাসার্ধ। স্থির কক্ষপথের ব্যাসার্ধ, বেগ ও শক্তির সমীকরণ। এটাও ম্যাথ। নয় শেষ, উপর থেকে মুছলাম। পরে চলে যাও 10, পরমাণুর কণিকা সমূহ এর হিসাব। পরমাণুর কণিকা সমূহের হিসাব, এটা এমসিকিউ। বাকিগুলা কিন্তু সিকিউ ছিল, এগুলো কিন্তু সিকিউ। এগুলো সব কিন্তু সিকিউ তে আসবে, তবে অতটা ইম্পর্টেন্ট না। সিকিউ এর জন্য আলাদা সাজেশন দিয়ে দিত যে পরীক্ষার সময় কি সিকিউ আসবে। পরে লেখো আইসোটোপ, আইসোটোন, আইসোবার। এগুলোর এক্সাম্পল এমসিকিউ তে আসে। আর আইসোটোপ কি, আইসোটোন কি, এগুলো পদাগেও আসে। 12, নোড কি, নোডাল তল কি, নোডাল তল কি। পি আর ডি অরবিটালের জন্য নোড, নোডাল তল এগুলো একটু দেখতে হবে। এরপরে লেখো নিউক্লিয়ার বিক্রিয়া। খ দাগে আসে, এমসিকিউ তে আসে। এটা ক দাগে আসে। এটা হলো ক দাগ, আর এমসিকিউ তে আসে। 14, 14তে লেখো তড়িৎ চুম্বকীয় বর্ণালী। তড়িৎ চুম্বকীয় বর্ণালী কি, আর এর তরঙ্গ দৈর্ঘ্যের অঞ্চল। তরঙ্গ দৈর্ঘ্যের অঞ্চল সমূহ। 15, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। দেখা হয়েছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে সিকিউ আসে। এখান থেকে আমরা ম্যাথ করব, বর্ণালীর উৎপত্তি উৎপত্তি নিয়ে কথা বলবো। আর এর মধ্যে ম্যাথ করবো আমরা। এই ম্যাথটাই সিকিউ তে আসে। ম্যাথের মধ্যে কি, বিকিরিত বর্ণালীর, বিকিরিত বর্ণালীর রং, তারপরে তরঙ্গ দৈর্ঘ্য রং, তরঙ্গ দৈর্ঘ্য, বর্ণ ও শক্তি নির্ণয়। এই ম্যাথ খুব খুব আসে সিকিউ তে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16 নম্বর, এই চ্যাপ্টার কিন্তু যথেষ্ট বড়, বুঝছো। চ্যাপ্টার আসলে তেমন ছোট না, কারণ তোমাদের মাত্র 4টা চ্যাপ্টার আছে আর 5টা চ্যাপ্টার। তাই জন্য চ্যাপ্টার গুলো বড় বড়। রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ। এটাও সিকিউ তে আসে। 17, ইউভি
ও আইআর এর ব্যবহার, কারণ এমআরআই এর মূলনীতি, এমআরআই এর মূলনীতি ব্যাখ্যা করো। কিভাবে হয় এমআরআই, এমআরআই পরীক্ষা? তো এই জায়গাটা লেখো রোবট প্রদর্শনে। জায়গাটা সিকিউ আছে। বোধ তত্ত্ব অনুসারে এইচ এর বর্ণালী সিরিজ গুলো উৎপত্তি ব্যাখ্যা করো। এইচ এর বর্ণালী সিরিজ গুলো উৎপত্তি, এটার ব্যাখ্যা করো। এটা হলো আমাদের পার্ট 1। মোটামুটি 18টার মতো কোশ্চেন। এই পার্ট 1-এ আমরা একটার পর একটা এভাবে শেষ করতে থাকবো, যে কয়টা ক্লাস লাগে। তারপরে পার্ট 2টা হলো ম্যাথ বেশি, আর পার্ট 1-এ আলোচনা টাইপ বেশি। জায়গায় জায়গায় ম্যাথ আছে, যেমন এই 15 নাম্বার ম্যাথ, আর এর আগে একটা ম্যাথ লিখছি, ওই দুইটা জায়গায় ম্যাথ, বাকি সবগুলো আলোচনা টাইপের। তো আমরা প্রথম থেকে শুরু করব আজকে। কোয়ান্টাম সংখ্যা কি জিনিস, কোয়ান্টাম সংখ্যা দিয়ে শুরু করব। এ পর্যন্ত লেখা হয়ে থাকলে আমরা শুরু করে দিই। 18 পর্যন্ত যদি লেখা হয়ে থাকে তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যা দিয়ে আজকে ক্লাস শুরু করব। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? তোমরা এটা অল্প একটু পড়ে আসছো, এই এসএসসি লেভেলে তোমাদের অল্প একটু ছিল, যে পরমাণুতে একটা ইলেকট্রন কোথায় আছে সেটা সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় সেটা আসলে কোয়ান্টাম সংখ্যা। বুঝে দিলাম একটু। যদি লেখা না হয়ে থাকে তাহলে অবশ্যই ক্লাসের পরে ভিডিও দিয়ে দিব, ওই ভিডিও দেখে আবার নোট করে নিব। আমরা 1 নাম্বার কন্টেন্ট শুরু করলাম। কন্টেন্টের একে লিখছিলাম, দেখো, যে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা কি? সহজ কথায় বলতে গেলে যে একটা পরমাণু যদি হয়, এই পরমাণুতে কোন একটা ইলেকট্রন কোথায় আছে সেটা জানার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় সেটা আসলে কোয়ান্টাম সংখ্যা। যদিও এই সংখ্যাটা আমরা পরে ডিটেলসে বলবো। তাহলে সংজ্ঞাটা পরে বলি, আগে হলো যদি সহজ ভাষায় বলি, যে পরমাণুতে কোন একটা ইলেকট্রন কোন কক্ষপথে আছে, সেই কক্ষপথের কোথায় আছে এক্স্যাক্টলি সেটা ব্যাখ্যার জন্য যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেটাই কোয়ান্টাম সংখ্যা। আপাতত এইটুকু জানা থাকা আগে আমরা দেখি কোয়ান্টাম সংখ্যা কয় ধরনের হয়। কোয়ান্টাম সংখ্যা 4 প্রকারে হয়। কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বরে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলেন। এই এন এর ভ্যালু গুলো 1, 2, 3, 4 ডট 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 এভাবে লেখা যায়। n=1 মানে কি বুঝায়? দেখো, একটা পরমাণু যদি আমি বলি যে একটা পরমাণু n=1, তার মানে ওই পরমাণুটার একটাই কক্ষপথ আছে। আবার যদি আমি এভাবে বলি যে একটা পরমাণুর n=2, তাহলে ওইটা বোঝাবে যে ওই পরমাণুটার দুইটা কক্ষপথ আছে। যদি একটা বলি যে একটা পরমাণুর n এর মান 3, তাহলে ওটা বোঝাবে যে ওই পরমাণুর তিনটা কক্ষপথ আছে। যদি আমি বলি যে n=4, তাহলে এটা দ্বারা বোঝায় যে ওই পরমাণুটার 4টা কক্ষপথ আছে। তাহলে এই যে সংখ্যা, এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে কক্ষপথ, n=1 মানে প্রথম কক্ষপথ, 2 মানে দ্বিতীয় কক্ষপথ, n=3 মানে তৃতীয়, n=4 মানে চতুর্থ কক্ষপথ। ঠিক আছে। এখন এই 1, 2, 3, 4 এর পরিবর্তে এই কে, এল, এম, এন এভাবেও লেখা যায়। প্রথম কক্ষপথকে কে কক্ষপথ বলে, 2 নম্বর কক্ষপথকে এল, 3 নম্বর কক্ষপথকে এম, 4 নম্বর কক্ষপথকে এন, 5 নম্বর কক্ষপথকে ও। ঠিক আছে, এভাবেও লেখা যায়। কখনো কখনো এগুলোকে আবার ABCD, E, O লেখে। প্রথম কক্ষপথ এ, দ্বিতীয় কক্ষপথ বি, তৃতীয় কক্ষপথ সি, তারপর একটা ডি। তবে বেসিক্যালি KN, MN এগুলো দিয়ে এদের বেশি পরিচিতি। অথবা n=1, 2, 3, 4। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি বুঝি?
পরমাণুর কক্ষপথ বুঝি। তাহলে যদি বলি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা কি বোঝায়, পরমাণুর কক্ষপথ বোঝায়, অরবিট গুলো বোঝায়। ঠিক আছে। আর এটা দিয়ে আসলে কি ধারণা পাওয়া যায়, যে একটা পরমাণুর আকার ধারণা পাওয়া যায়, পরমাণুর আকার সম্পর্কে ধারণা করা যায়, আকার সম্পর্কে ধারণা পাওয়া যায় প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে। তোমার কোশ্চেন হতে পারে কিভাবে ধারণা পাওয়া গেল। তুমি বললা যে আমার কাছে একটা পরমাণু আছে, তার এন এর মান 1। তোমার একটা ফ্রেন্ড এসে বললো যে আমার কাছে একটা পরমাণু আছে, তার এন এর মান 5। তাহলে এন এর মান, একজন এসে বললো যে তার কাছে একটা পরমাণু আছে এন এর মান 5, আর তোমার কাছে একটা পরমাণু আছে তার এন এর মান 1। তার মানে তোমার পরমাণুর মাত্র একটা কক্ষপথ, আর তোমার ফ্রেন্ড যেটা এসে বলতেছে তার পরমাণুর এন এর মান 5, মানে তার পরমাণুটা এরকম 5টা কক্ষপথ আছে, এরকম 5টা কক্ষপথ আছে। তাহলে এই যে 5টা কক্ষপথ থাকার কারণে পরমাণুর আকার বড়, একটা কক্ষপথ থাকার কারণে আকাশ ছোট। এই জন্য বলছি কি যে পরমাণুর আকার সম্পর্কে ধারণা দেয় প্রধান কোয়ান্টাম সংখ্যা, যে একটা পরমাণু আসলে কত বড় নাকি কত ছোট হবে। ওকে, প্রধান কোয়ান্টাম সংখ্যা শেষ। এবার আমরা চলে যাচ্ছি সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী বা অ্যাজিমুথাল বলে একে ইংলিশে, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এই এল এর ভ্যালু গুলো কেমন হবে, এই এল এর ভ্যালু গুলো হবে 0 থেকে, এল এর ভ্যালু কেমন হবে লেখো, এল এর ভ্যালু হবে 0 থেকে n-1 পর্যন্ত। এল এর ভ্যালু গুলো কেমন, 0 থেকে n-1 পর্যন্ত। সেটা আবার কেমন, ধরো আমি যদি বলি যে একটা পরমাণু এন এর মান 1, তাহলে তার এল এর মান কি হবে, 0 থেকে শুরু হবে, 0। আর এখানে যদি 1 বসাও এন এর মান, তাহলে 1 - 1 0ই হবে। যদি বলি যে একটা পরমাণুর এন এর মান 2, তাহলে তার এন এর মান হবে 0 থেকে n-1। এখানে যদি 2 বসাও তাহলে 0 আর 1 বলে দিই। যদি বলি একটা পরমাণুর এন এর মান 3, তাহলে তার 0, 1 আর 2 পর্যন্ত হবে। ঠিক আছে, এভাবে। আচ্ছা, এবার আসা যাক এই এল এর ভ্যালু গুলো দিয়ে কিছু উপস্তরকে বোঝায়। এল এর ভ্যালু গুলো কি বোঝায়, এল এর ভ্যালু গুলো উপস্তরকে বোঝায় বা উপশক্তি স্তরকে বোঝায়, উপস্তরকে বোঝায় বা উপস্তর ইন্ডিকেট করে। কেমন, এল ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ওই উপস্তরকে বলা হয় এস উপস্তর। এল ইকুয়াল টু 1 হলে পি উপস্তর বুঝাবে, এল ইকুয়াল টু 2 হলে ডি উপস্তর বুঝাবে, এল ইকুয়াল টু 3 হলে এফ উপস্তর বুঝাবে। আর এরপরে পরবর্তীতে আরো আছে, এল ইকুয়াল টু 4 হলে জি উপস্তর বুঝাবে, 5 হলে এইচ উপস্তর বুঝাবে। কিন্তু ওই পর্যন্ত আবিষ্কার হয়নি, আমরা 3 পর্যন্ত থামি, কারণ এস উপস্তর, পি উপস্তর, ডি আর এফ উপস্তর আছে। জি উপস্তর হিসাব করলে পাওয়া যায়, এল ইকুয়াল টু 4 হলে সেটা জি উপস্তর, এল ইকুয়াল টু 5 হলে সেটা এইচ উপস্তর। কিন্তু এগুলো আবিষ্কৃত হয় নাই, এমন কোন পরমাণু আবিষ্কৃত হয় নাই যাদের জি আছে বা যাদের এইচ আছে। তুমি শুনে থাকবা যে এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল, এফ ব্লক মৌল। আজ পর্যন্ত তুমি কিন্তু শুনতে পাইছো কিনা দেখো তো যে জি ব্লক মৌল আছে। এরকম কোন জি ব্লক মৌল নাই, মানে জি আছে এমন কোন পরমাণু আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এই পর্যন্ত আবিষ্কৃত, আমরা এই পর্যন্ত থাকবো। তাহলে এখন একটু খেয়াল করো যে এগুলো দিয়ে আসলে কি ধারণা দিচ্ছে। আমরা কিন্তু 2 নম্বর কোয়ান্টাম সংখ্যাতে আছে। ধরো আমি বললাম যে একটা পরমাণুর এন এর মান 1, তাহলে তার এল এর মান কি হবে, 0। এন থেকে এল এ যাওয়ার নিয়ম একটু আগে বলছি, 0 থেকে n-1। 0 থেকে n-1 পর্যন্ত হলো এল এ যাওয়ার নিয়ম। তাহলে এন ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে এল এর মান তুমি বলবা যে 0 আর 1। এন ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে তার এল এর মান 0, 1 আর 2। এন ইকুয়াল টু যদি 4 হয়, তবে তার এল এর মান কি হবে এখানে বসালে, 0, 1, 2, 3। যদি উপস্তর গুলো আমরা পাশাপাশি একটু বসাই দিই, তাহলে দেখো তো এখানে 0 হলে কোন উপস্তর, এস উপস্তর, অর্থাৎ এটা হলো এস।
যদি এই টু হয় তাহলে এখানে কি কি অবস্থা? জিরো হলে এস, ওয়ান হলে পি, তাহলে এখানে এস লিখতে পারি আর পি লিখতে পারি। দ্বিতীয় কক্ষপথ যদি হয় তাহলে সেখানে জিরো, ওয়ান আর টু। জিরোর জন্য হলো এস, ওয়ানের জন্য পি, টু এর জন্য ডি। এখানে আমরা লিখতে পারি যে এটা এস, পি আর হলো ডি। জিরোর জন্য এখানে এস, ওয়ানের জন্য পি, টু এর জন্য ডি আর তিন এর জন্য এফ। তাহলে এখানে এস, পি, ডি আর এফ লিখতে পারি। এবার আসা যাক, এই উপস্তর গুলো আকৃতি আছে, একটা সুনির্দিষ্ট আকৃতি আছে এদের। এই উপস্তর গুলো বেসিক্যালি হলো গোলাকার। এই উপস্তরটা বেসিক্যালি কি একদমই গোলাকার। উপস্তর গুলো এরকম ডাম্বেল দেখতে। দুইটা বেলুন একসাথে করে বাঁধলে যেমন দেখায়, বার্থডে হ্যাপি বার্থডে যখন হয় তখন ওই বেলুন গুলো দুইটা একসাথে গিট দিলে যেমন দেখায়, সেটা হলো তোমার পি। ঠিক আছে? এটাকে দুইটা ডাম্বেল, মানে দুইটা বেলুন একসাথে বাঁধলে যেমন, এটাকে বলে ডাম্বেল আকৃতি, ডাম্বেল শেপ। ডিউপ স্তর, এই যে পিউপ স্তর এরকম দেখতে, ডিউপ স্তর কি দুইটা ডাম্বেল একসাথে। দুইটা ডাম্বেল মানে কি রকম, যে চারটা বেলুন যদি তুমি একসাথে বাঁধো তাহলে যেমন দেখতে হয় ওইটা হলো ডিউপ স্তর। আর এপুপ স্তর বেসিক্যালি ছয়টা বেলুন একসাথে বাঁধা এরকম। এটা একটু জটিল। ছয় সাতটা, মানে সাত, ছয় থেকে আটটা বেলুন যদি একসাথে বাঁধা হয়, যে যেমন শেপ ওই রকম, ওটা হলো এফ। এটা একটা জটিল স্ট্রাকচার, আমরা তো ভালো রাখতে পারি না। ঠিক আছে? তাহলে এস উপস্তর হলো এস, গোলাকার। ইউ উপস্তর হলো ডাম্বেল আকার। ইউ উপস্তর এরকম ডাবল ডাম্বেল। আর এস উপস্তর এরকম আরো বেশি, এবার তিনটা বা চারটা ডাম্বেল এরকম। তা এটা হলো যদি হয়, তাহলে দেখো আমরা এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে কি বুঝতে পারি? সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে উপস্তরের আকৃতি বুঝতে পারি। কোন উপস্তরে কি কি আছে সেটা এখন মোটামুটি ধারণা করতে পাওয়া যায়। দেখো, এটা যদি n ইকুয়াল টু ওয়ান হয়, n ইকুয়াল টু ওয়ান হলে সেখানে শুধু এল এর মান জিরো, তার মানে এস আছে। তার মানে প্রথম কক্ষপথ যেহেতু এটা, এটা যেহেতু n এর মান ওয়ান, এই জন্য এখানে তুমি ওয়ান এস দিতে পারো। তাহলে প্রথম কক্ষপথে শুধুমাত্র একটা ওয়ান এস আছে। এই ওয়ান এসটা কেমন দেখতে? এরকম একটা গোলাকার। তাহলে প্রথম কক্ষপথে শুধু একটা কি থাকে? একটা এস উপস্তর থাকে। দ্বিতীয় কক্ষপথ যদি হয়, তো দেখো এখানে n এর মান টু হলে এল এর মান কি হয়? জিরো আর ওয়ান। তার মানে জিরোর জন্য এস, ওয়ানের জন্য পি। তাহলে এখানে যেহেতু n এর মান টু, এখানে তুমি এখানে টু বসাতে পারো। দ্বিতীয় কক্ষপথে একটা টু এস থাকে আর একটা টু পি থাকে। দেখো, ধারণা পেয়ে যাচ্ছি আমরা। তৃতীয় কক্ষপথ, n এর মান যদি থ্রি হয় তাহলে সেখানে জিরো, ওয়ান আর টু। যেহেতু তৃতীয় কক্ষপথ এটা, এই জন্য এটাকে তুমি থ্রি এস, থ্রি পি আর থ্রি ডি লিখতে পারো। যে তৃতীয় কক্ষপথে এখানে থ্রি এস, থ্রি পি, থ্রি ডি লিখতে পারি। তৃতীয় কক্ষপথে এই তিনটা উপস্থিত থাকতে পারে। এবার আমি চতুর্থ কক্ষপথে যাই। দেখো, চতুর্থ কক্ষপথ জিরো, ওয়ান, টু, থ্রি। এন এর মান যদি ফোর হয় তাহলে জিরোর জন্য এস, ওয়ানের জন্য পি, টু এর জন্য ডি আর থ্রি এর জন্য এল। যেহেতু চতুর্থ কক্ষপথ আমি এখানে একটা করে চার বসে দিলাম, একটা করে চার। চতুর্থ কক্ষপথে ফোর এস থাকে, ফোর পি থাকে, ফোর ডি থাকে আর ফোর এফ থাকে। ঠিক আছে? এবার দেখো এই প্রধান কক্ষপথের উপরে যে সহকারী কক্ষপথ মানে উপস্তর, এস উপস্তরটা এরকম গোল। এখানে এস উপস্তরটাও গোল, পি উপস্তরটা এরকম ডাম্বেল। এখানে এস উপস্তরটা গোল, পি উপস্তরটা এরকম ডাম্বেল, ডি উপস্তরটা এরকম ডবল ডাম্বেল। আর এস উপস্তরটা এরকম গোল, পি উপস্তরটা এরকম ডাম্বেল, ডি উপস্তরটা এরকম ডবল ডাম্বেল, পি উপস্তরটা এরকম ডবল ডাম্বেল আর এফ উপস্তরটা ট্রিপল বা তিনটে চারটে ডাম্বেল। তাহলে কক্ষপথের উপরে যে সকল জায়গাগুলোতে ইলেকট্রন থাকে সেগুলোকে আমরা বলতেছি উপস্তর। ঠিক আছে? কক্ষপথের উপরে কিন্তু উপস্তর থাকে। উপশক্তি স্তর মানে শক্তি স্তরের উপরে যে শক্তি স্তর, সেটাকে আমরা বলছি উপশক্তি স্তর, যেটা কি দিয়ে প্রকাশ করে? এল দিয়ে। আর এল গুলো কিভাবে পাই? জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হলো আমরা এল পাই। এল এর মানগুলো কেমন হবে? এন এর মান যদি ওয়ান হয় তো এল এর মান হবে শুধু জিরো, কারণ জিরো থেকে এন মাইনাস ওয়ান। এন এর মান টু হলে এল এর মান জিরো আর ওয়ান। থ্রি হলে জিরো, ওয়ান আর টু। ফোর হলে জিরো, ওয়ান, টু, থ্রি। জিরো হলে এস, ওয়ান হলে পি, টু হলে ডি, থ্রি হলে এফ। জিরোর জন্য একটা এস লিখলাম, ওয়ানের জন্য, জিরোর জন্য এস, ওয়ানের জন্য পি লিখছি। জিরোর জন্য এস, ওয়ানের জন্য পি, টু এর জন্য ডি লিখছি। জিরোর জন্য এস, ওয়ানের জন্য পি, টু এর জন্য ডি, থ্রি এর জন্য এফ লিখছি। ঠিক আছে?
আর যদি আমরা এখানে একটু চিত্র আঁকি, n = 1 মানে একটাই কক্ষপথ, সেখানে দেখো শুধুমাত্র একটাই থাকে, এই যে শুধু 1s। n = 2, সেখানে দেখো 2s আর 2p, মানে দ্বিতীয় কক্ষপথে এই দুইজন থাকে। তৃতীয় কক্ষপথে দেখো 0 1 আর 2, মানে 3s 3p আর 3d, একটা এস একটা পি একটা ডি, এই যে একটা এস একটা পি আর একটা ডি। চতুর্থ কক্ষপথে খেয়াল করে দেখো 0 1 2 3, 0-এর জন্য এস, 1-এর জন্য পি, 2-এর জন্য ডি, 3-এর জন্য ডি। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? আমরা আপাতত দুইটা কোয়ান্টাম সংখ্যা দেখছি, এখনো দুইটা বাকি আছে, চারটা কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা এর পরেরটাতে চলে যাচ্ছি, তৃতীয় কোয়ান্টাম সংখ্যা। আমরা ধারণা পাইছি কি? 1 নম্বরে ধারণা পাইছি হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা হলো এন এর ভ্যালু। 2 নম্বরে আমরা বুঝতে পারছি যে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা যেটা এল দ্বারা প্রকাশ করছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা পরমাণুর আকার প্রকাশ করে, আর সহকারী কোয়ান্টাম সংখ্যাটা একটু লিখে রাখো এটা। সহকারী কোয়ান্টাম সংখ্যা উপস্তরের আকৃতি প্রকাশ করে। কোয়ান্টাম সংখ্যা উপস্তরের আকৃতি, উপস্তরের আকৃতি প্রকাশ করে। উপস্তরের আকৃতি কেমন? এই যে উপস্তর গোলাকার, পি উপস্তর ডাম্বেল আকার, ডি উপস্তর ডাবল ডাম্বেল, এগুলো আকৃতি শেপ প্রকাশ করে না, এই জন্য এটাকে বলতেছি আমরা উপস্তরের আকৃতি বা শেপ প্রকাশ করে, যে কেমন শেপ। তো দুইটা কোয়ান্টাম সংখ্যা শেষ, এখন আমরা 3 নম্বর কোয়ান্টাম সংখ্যা যাব, যেটার নাম হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। দুইটা ধারণা আমরা পাইছি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এই এম এর ভ্যালু গুলো কেমন হবে সেটা আগে দেখে নিই। প্রথমত আমরা এন সমান দেখছিলাম এরকম, যে এন সমান 1 2 3 এরকম, আর এল সমান কেমন পাইছিলাম? 0 থেকে n-1। 0 থেকে n-1 পর্যন্ত হলো আমাদের এল। আর এমটা কেমন পাবো এখন? এমটা হবে, লেখো এখানে পরে, এম হবে -L থেকে 0 সহ +L পর্যন্ত। এটা হবে এম এর ভ্যালু। কোন একটা এম এর ভ্যালু কেমন হবে? -L থেকে 0 সহ +L পর্যন্ত। কি বলতে চাচ্ছে? এন এর মান, এই যে এল এর মান যদি 1 হয়, এল এর মান যদি 1 হয়, তাহলে এম এর মান কি পাবা? -1, তারপরে 0 থেকে +1 পর্যন্ত হবে। এই যে এল এর -L থেকে 0 সহ +L, তাহলে যদি 1 হয় তাহলে -1 0 +1। ওকে, এল এর মান যদি 2 হয়, তাহলে এম এর মান কি পাওয়া যাবে? -2 -1 0 +1 +2। এল এর মান যদি তুমি 3 বসাও, তাহলে এম এর মান পাওয়া যেতে পারে -3 -2 -1 0 +1 +2 +3। আশা করি বুঝতে পারছো। আর এল এর মান যদি 4 হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? -4 থেকে +4 পর্যন্ত হবে। আর এল এর মান যদি আমরা 0 বসাই, তাহলে -0 থেকে +0 পর্যন্ত, আলটিমেটলি শুধু জিরোই পাবো। তাহলে খেয়াল করো যে এল থেকে এম এ যাওয়ার নিয়ম কি? -L থেকে 0 সহ +L পর্যন্ত, সেটা হলো আমাদের এম এ যাওয়ার নিয়ম। তাহলে -1 যদি হয়, এই যে শুধু এল এর মান যদি 1 হয়, তাহলে -1 0 +1। 2 যদি হয় -2 -1 0 +1 +2। 3 যদি হয় -3 -2 -1 0 +1 +2 +3। ওকে, তাহলে এম এর মানটা কিভাবে পেতে পারি? এই লাইনটা আগে লেখো, যে -L থেকে 0 সহ +L পর্যন্ত। ঠিক আছে। ওকে, এবার আসা যাক, এই এম এর মান কি নির্দেশ করে। লেখো, এম এর আরেকটা কথা লেখো, এম এর যতগুলো মান ততগুলো অরবিটাল বোঝায়। যতগুলো মান ঠিক ততটি অরবিটাল বোঝায়। ঠিক ততটি অরবিটাল বোঝায়। এম এর যতগুলো মান ঠিক ততটি অরবিটাল বোঝায়। কিরকম?
এই যে এম এর মান এখানে 0, তাহলে 0 হলে এখানে অরবিটাল কয়টা এই লাইনে? একটি অরবিটাল, একটি অরবিটাল। এখানে দেখো তো এম এর মান কয়টা? -1 0 +1, তাহলে এর কয়টা অরবিটাল? এর তিনটি অরবিটাল হবে। এই যে -2 -1 0 +1 +2 কয়টা মান? পাঁচটা মান। তাহলে এখানে অরবিটাল কয়টা? এখানে পাঁচটি অরবিটাল হবে। -3 থেকে +3 পর্যন্ত লিখছি, তাহলে টোটাল মান একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তাহলে কয়টা অরবিটাল হবে এখানে? 7টি অরবিটাল। এই অরবিটাল গুলো আসলে কি সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, খেয়াল করো। এই জায়গাটা আমি একটু সরাই লিখি। এই যে এল ইকুয়াল টু 0 হলে সেটাকে আমরা বলছিলাম এস। এল ইকুয়াল টু 0 হলে এস। এই যে 1 লিখছি না, এল ইকুয়াল টু 1, তাহলে এই জায়গাটা একটু লেখো। এল ইকুয়াল টু 1 হলে সেটাকে আমরা বলছিলাম হলো পি। এরপরে এল ইকুয়াল টু 2 হলে সেটাকে আমরা বলছিলাম ডি। আর এল ইকুয়াল টু 3 হলে সেটাকে আমরা বলছিলাম হলো এফ। তাহলে 0 হলে এম এর মান 0, 1 হলে এম এর মান -1 0 +1, 2 হলে -2 -1 0 +1 +2, 3 হলে -3 -2 -1 0 +1 +2 +3। যে কয়টা মান এম এর, যে কয়টা মান সেই কয়টা অরবিটাল। 0 একটাই মান, একটাই অরবিটাল। 3টা মান, 3টা অরবিটাল। 5টা মান, 5টা অরবিটাল। 7টা মান, 7টা অরবিটাল। তাহলে একটা জিনিস আমরা এখন কনফার্ম হয়ে গেছি যে এস উপস্তরে একটা অরবিটাল আছে। এস এ কয়টা অরবিটাল আছে? একটা। পি উপস্তরে কয়টা অরবিটাল আছে? দেখো আমরা কনফার্ম হয়ে গেছি যে পি তে 3টা অরবিটাল আছে। কিউ উপস্তরে কয়টা উপর অরবিটাল আছে সেটা কিন্তু আমরা কনফার্ম হয়ে গেছি যে ডি তে 5টা অরবিটাল আছে। এফ উপস্তরে কয়টা অরবিটাল আছে সেটা আমরা কনফার্ম হয়ে গেছি যে এফ এর 7টা অরবিটাল আছে। তো এগুলোকে আসলে ঘর কেটে কেটে দেখানো যায়। কিভাবে ঘর কেটে দেখানো যায়? এই যে এস, এস উপস্তর যদি হয়, এস এর একটাই ঘর, এই ঘরটাকেই আমরা বলতেছি অরবিটাল। যদি পি উপস্তর হয়, এই পি উপস্তরের 3টা ঘর, এই যে দেখো অরবিটাল, 3টা অরবিটাল। পি এর কয়টা ঘর হবে? এভাবে লিখি যে এস এর কয়টা ঘর? এস এর এরকম একটাই ঘর হয়। পি এর কয়টা ঘর? পি এর দেখো 3টা অরবিটাল বা 3টা ঘর বলতে পারো। এই যে একটা পি উপস্তরের 3টা ঘর, এদের আবার সুনির্দিষ্ট নাম আছে। এই যে পি এর যে 3টা ঘর, একটা ঘরের নাম হলো পি এক্স, একটার নাম পি ওয়াই, একটার নাম হলো পি জেড। ডি এর কয়টা ঘর? দেখো ডি এর অরবিটাল কয়টা? 5টা, মানে অরবিটাল গুলোকে আমি ঘর বলতেছি। তাহলে এই যে ডি এর কয়টা ঘর আমরা এখন এখানে দেখাইতে পারি যে ডি এর 5টা ঘর। এই প্রত্যেকটা ঘরের নাম আছে। ডি এর যে প্রত্যেকটা ঘর, একটার নাম হলো ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর শেষেরটা হলো ডি জেড স্কোয়ার। এগুলো আমি পরে লিখবো, পরে আরো বলবো। আপাতত এই ঘরগুলোর নামটা লেখার দরকার নেই। ডি এর যে 3টা ঘর, ডি এর যে 5টা ঘর, এগুলো কিভাবে আসতেছে? এই যে ডি এর যেহেতু এম এর মান 5টা, এই জন্য 5টা অরবিটাল, সেটাকে আমরা 5টা ঘর বলতে পারি। ঠিক আছে। এরপরে যদি জিজ্ঞাসা করো যে এফ এর তাহলে ঘর কয়টা, দেখো এটা তুমি এখন নিজেই বলতে পারবা যে এফ এর অরবিটাল কয়টা? 7টা অরবিটাল। তার মানে একটা এফ উপস্তরে 7টা এরকম ঘর আছে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে এগুলো ক্লিয়ার কিনা? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা কমেন্টে বলো। ওকে, তাহলে আমাদের 3টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আমরা কিন্তু ধারণা পাইছি। 1 নম্বর আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা বা এন সম্পর্কে ধারণা পাইছি। 2 নম্বরে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এন সম্পর্কে ধারণা পাইছি। 3 নম্বর কোয়ান্টাম সংখ্যা এম। এই এম দিয়ে অরবিটাল বোঝায় বেসিক্যালি। যদিও আরেকটা জিনিস পরে বলবো যে এম দিয়ে আসলে আরেকটা জিনিসও মিন করা যায়, সেটা আমরা পরে বলবো। এম দিয়ে আমরা বেসিক্যালি কয়টা অরবিটাল সেটা বুঝতে পারি। আচ্ছা, 4 নম্বর কোয়ান্টাম সংখ্যা, সেটাকে বলি আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা। 3 নম্বরটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আর 4 নম্বরটা হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। স্পিন মানে তো বুঝতেই পারতেছি, স্পিন মানে ঘূর্ণন। স্পিন মানে হলো ঘূর্ণন যদি হয়, স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে ইলেকট্রনের ঘূর্ণনের দিক বোঝায়। ইলেকট্রনের ঘূর্ণনের দিক বোঝায়। এই যে এস এর ভ্যালু +12 আর -12 দিয়ে বোঝানো হয়।
প্লাস হাফ আর মাইনাস হাফ। ওকে, তো আমি ছিলাম এখানে যে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা এস, এটার মানটা লেখে কি প্লাস হাফ বা মাইনাস হাফ। এখন প্লাস হাফ দিয়ে বেসিক্যালি যদি জিজ্ঞাসা করো যে প্লাস হাফ দিয়ে কি বোঝায়, যদি আমি এস এর মান প্লাস হাফ লিখি তাহলে বেসিক্যালি এন্টি ক্লকওয়াইজ কি বোঝায়। এন্টি ক্লকওয়াইজ মানে কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে। এই যে ঘড়ি কাঁটা এইভাবে ঘোরে, আর এইভাবে যদি ঘোরে ইলেকট্রনটা, তাহলে এটাকে বলা হয় এন্টি ক্লকওয়াইজ। তাহলে এই প্লাস হাফ দিয়ে বেসিক্যালি এন্টি ক্লকওয়াইজ কে মিন করা হয়, আর এস এর মান মাইনাস হাফ দিয়ে বেসিক্যালি ক্লকওয়াইজ কে মিন করা হয়। এন্টি ক্লকওয়াইজ আর মাইনাস হাফ দিয়ে বেসিক্যালি ক্লকওয়াইজ কে বোঝানো হয়, মানে ঘড়ি কাঁটার দিকে। ঠিক আছে, এছাড়া কিছু না। একটা পরমাণুতে প্লাস হাফ, একটা ইলেকট্রনকে যদি আমি বলি যে প্লাস হাফে আছে, তার মানে ওটা বোঝাবে সেটা ঘড়ি কাঁটার দিকে ঘোরে। আর যদি আমি বলি যে মাইনাস হাফ, তাহলে সেটা ঘড়ি কাঁটার দিকে ঘোরে। এই প্লাস হাফ মানে বিপরীত দিকে, মাইনাস হাফ মানে ঘড়ি কাঁটার দিকে। তবে হ্যাঁ, আধুনিক যে কোয়ান্টাম, যেটা কোয়ান্টাম বলবিদ্যা মডেল, ওই কোয়ান্টাম বলবিদ্যা মডেল অনুসারে একটা ইলেকট্রন ঘড়ি কাঁটার দিকে বিপরীত দিকে দুই দিকেই করে। ঠিক আছে, মানে সুপার পজিশন বলা হয়, যে সে এক জায়গায় একই সময় দুই জায়গাতে আছে। ঠিক আছে, মানে এতটাই গতিশীল সে, যে সে দুই জায়গাতেই থাকে, একবার ওইদিকে একবার এদিকে এরকম করতে। তাই এখন অনেক ব্রড সেন্সে এটা করা হয়। এই ব্রড সেন্সের ধারণা থেকে সুপার কম্পিউটারের তোমার হলো মডেল তৈরি করা, যেগুলো সুপার কম্পিউটার খুবই দ্রুত গতির কম্পিউটার যেগুলো এখন তৈরি করতেছে, সেই সুপার কম্পিউটারের তোমার যে বলা হয়, হিসাবগুলো করা হয়, ওই হিসাবের সময় সুপার পজিশন ধরে, যে একই সময় একটা পরমাণু দুই জায়গাতে এরকম করে, বুঝছো। তো ওইটা হলো আলাদা জিনিস। তো আপাতত আমরা সিম্পলিফাইড মডেল শিখতেছি, সেখানে প্লাস হাফ দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস হাফ দিয়ে ক্লকওয়াইজ বোঝানো হচ্ছে। তো আমরা চার ধরনের কোয়ান্টাম সংখ্যা শিখছি। এই চার ধরনের কোয়ান্টাম সংখ্যাকে এখন আমরা একটা প্রশ্ন দিয়ে সেটা হিসাব করে করে তোমাদের দেখাবো। চারটা কোয়ান্টাম সংখ্যা, তো আবার একটু আমি রিভিউ করি। এক নম্বরে ছিল প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করছি। আর এই এন এর ভ্যালু গুলো খুবই সিম্পল। এন এর ভ্যালু গুলো হলো 1, 2, 3, 4। এন এর মান 1 মানে প্রথম কক্ষপথ, 2 মানে দ্বিতীয় কক্ষপথ, 3 মানে তৃতীয় কক্ষপথ, চতুর্থ মানে চতুর্থ কক্ষপথ, ডট 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 এইভাবে পর্যায়ক্রমে চলে গেছে। 2 নম্বর আমরা শিখছি হলো সহকারী বা অ্যাজিমুথাল। সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, যেটা হলো এন। এল এর মানগুলো কিভাবে নিতে হয়, 0 থেকে n - 1 পর্যন্ত নিতে হয়। এল এর ভ্যালু গুলো কিভাবে পাই আমরা, 0 থেকে n - 1। আর এল ইকুয়াল টু 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। 3 নম্বর ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করছি। এই এম এর মানগুলো কিভাবে পেতে পারি, -L থেকে 0 সহ +L পর্যন্ত পেতে পারি। -L থেকে 0 সহ +L পর্যন্ত হলো আমাদের এম এর মান। আর 4 নম্বর হলো স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিড কোয়ান্টাম সংখ্যা হলো এস। এস এর ভ্যালুটা হলো কি প্লাস হাফ অথবা মাইনাস হাফ। এই প্লাস হাফ মাইনাস হাফ দিয়ে আরেকটু কথা বলি। ধরো এই যে এস অরবিটাল, এস উপস্তর, অরবিটাল বলা ঠিক না। এস উপস্তরে একটা ঘর আছে। এই একটা ঘরে যদি আমি একটা ইলেকট্রন বসাই, এই যে একটা ঘর বড় করে লিখি, এটা একটা ঘর বা অরবিটাল যেটা, এই ঘরের মধ্যে যদি আমি একটা এভাবে লিখি ইলেকট্রন, তাহলে এই ইলেকট্রনটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, এইদিকে ঘূর্ণনের দিক দেখো এইদিকে, তার মানে এটা অ্যান্টি ক্লকওয়াইজ বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা দিয়ে আমরা যদি এরকম একটা চিহ্ন দিই, তাহলে বোঝাচ্ছে যে এটা উপরের দিকে এভাবে এভাবে ঘুরতেছে, অ্যান্টি ক্লকওয়াইজ। আর যদি চিহ্নটা এরকম দিই, তাহলে বোঝাচ্ছে যে ওই ঘরের মধ্যে আরেকটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা এই যে ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে। একটা ঘরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, তার বেশি থাকতে পারে না। তাহলে যদি কোনো ঘরের মধ্যে এরকম কিছু না থাকে, তাহলে ওই ঘরের মধ্যে কোনো ইলেকট্রন নাই বা অরবিটালের মধ্যে কোনো ইলেকট্রন নাই। যদি আমি এরকম একটা দাগ দিই, তাহলে এই দাগটা দিয়ে বোঝানো হচ্ছে কি যে এস ইকুয়াল টু প্লাস হাফ অ্যান্টি ক্লকওয়াইজটা। তাহলে এই প্লাস হাফ দিয়ে একটা ইলেকট্রনের দিক বোঝানো যাচ্ছে।
আর আরেকটা যদি এরকম দিই, তাহলে সেটা হবে কি, এই যে এরকম। ঠিক আছে, তাহলে সেটা ঘড়ি কাঁটার দিকে করে। তাহলে একটা পরমাণুতে কোন একটা অরবিটাল, এই যে একটা ঘর মানে একটা অরবিটাল, একটা অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে। তাহলে কোন একটা অরবিটালে সর্বোচ্চ, এই লাইনটা লিখে রাখো, যে কোন অরবিটালে সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে। একটা অথবা সর্বোচ্চ দুইটা, দুইয়ের বেশি কখনোই থাকতে পারে না। তো এই চারটা কোয়ান্টাম সংখ্যাকে আমরা একটা প্রশ্ন লিখছিলাম, ওই প্রশ্নটা এখন অ্যান্সার দিব। এই প্রশ্নটা এরকম ছিল যে পরমাণুর চতুর্থ কক্ষপথে, একটা গদাগের প্রশ্ন হিসেবে আসে। তুমি যখন কলেজে যাবে তখন তোমাদের প্রথম যে সিটি পরীক্ষা বলো বা প্রথম সাময়িক পরীক্ষা বলো, এই প্রশ্নটা তোমাদের দিবে। পরমাণুর চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল থাকে, কতগুলো অরবিটাল বা ইলেকট্রন থাকে, অরবিটাল বা ইলেকট্রন থাকে, তা কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করো। আগে একবার লিখছিলাম, যেহেতু ছোট করে লিখছি, কোয়ান্টাম সংখ্যার সাহায্যে বের করো বা নির্ণয় করো। ওকে, তাহলে এখন আমরা এটা নির্ণয় করে দেখি। অনেকগুলো ঘর হবে, তোমরা আগে দেখো তারপরে এই হোক, কারণ মিনিমাম 7-8টা ঘর হবে। হ্যাঁ, মিনিমাম কিন্তু 7-8টা ছকের মধ্যে ঘর হবে। এক নম্বরে আমরা একটা টানলাম, এই জায়গাটায় লিখলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করছিলাম। চতুর্থ কক্ষপথ, তাহলে চতুর্থ কক্ষপথ যদি হয় তাহলে এন এর ভ্যালুটা কত? চতুর্থ কক্ষপথ হওয়ার কারণে আমরা বলতে পারি যে এন এর ভ্যালুটা হলো 4। এখানে একটা এন ইকুয়াল টু 4 লিখে দিলাম। এন ইকুয়াল টু 4 লিখলাম কেন? কারণ এটা লিখছি দেখো চতুর্থ কক্ষপথ। 2 নম্বরে আমি যাই, সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? এল দ্বারা প্রকাশ করছিলাম, এল। সহকারী কোয়ান্টাম সংখ্যা কিভাবে পায়? 0 থেকে n-1। তাহলে n এর মান যদি 4 হয় তাহলে l এর মান 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে। একটু ছোট করে লিখি, 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে। 0 থেকে n-1 পর্যন্ত। তাই এর মান যদি 4 হয়, 0, 1, 2, 3। আচ্ছা, এবার পরের ঘর আমাদের উপস্তর। উপস্তর 0 হলে কি উপস্তর? এস উপস্তর, আগেই বলছিলাম। 1 হলে কি উপস্তর? পি উপস্তর। 1 হলে পি। 2 হলে কি উপস্তর? ডি। 3 হলে কি উপস্তর? এফ। এগুলো সব কোন কক্ষপথের হচ্ছে? চতুর্থ কক্ষপথের। তাই চতুর্থ কক্ষপথ হওয়ার কারণে এটাকে আমরা 4 বসায় দিতে পারি। চতুর্থ কক্ষপথে সবগুলো 4, তাহলে 4s, 4p, 4d, 4f, সবগুলো চতুর্থ কক্ষপথের। চতুর্থ কক্ষপথ বলে 4s, 4p, 4d, 4f। এবার আমরা লিখলাম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করছি? এম দ্বারা প্রকাশ করছি। এম এর ভ্যালুটা কেমন হবে? -L থেকে 0 সহ +L পর্যন্ত। 0 যদি হয় 0ই হবে, এটা যদি হয় -1, 0, +1 হবে। এটা যদি 2 হয় তাহলে -2, -1, 0, +1, +2। আচ্ছা, কেউ যদি এটাকে এভাবেও লিখতে চাও, এই যে +-2, +-1, 0, সে কিন্তু লিখতে পারো। কারণ এই যে +-2 মানে দুইটাকেই বোঝানো হচ্ছে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, মানে দুইটা 0। তাহলে কেউ যদি এটাকে এইভাবেও লিখতে চাও লিখতে পারো। যেমন আমি শেষেরটা লিখে দেখাচ্ছি, যে এল এর মান যদি 3 হয় তাহলে কি কি হবে? +3 থেকে -3 থেকে +3 পর্যন্ত। তাহলে এটাকে তুমি লিখতে পারো +-3, +-2, +-1 আর 0।
এবার আসি আমরা এম এর যতগুলো মান, একটা লাইন বলছিলাম যে এম এর যতগুলো মান ঠিক ততগুলো অরবিটাল, এম এর যতগুলো মান ততগুলো কি অরবিটাল প্রকাশ করবে। তো দেখো তো কয়টা মান হইছে এম এর। জিরো হলে কয়টা মান? জিরোতে একটাই মান, তাহলে একটাই অরবিটাল এখানে। এই যে তিনটা মান, তাহলে এখানে কয়টা অরবিটাল? তিনটা অরবিটাল। এই যে পাঁচটা, এক দুই তিন চার, পাঁচটা মান, তাহলে এখানে অরবিটাল কয়টা? পাঁচটা। সাতটা মান, দুইটা দুইটা চারটা দুইটা ছয়টা আর একটা, সাতটা মান মানে অরবিটাল হলো সাতটা। হলো, অরবিটাল পেয়ে গেলাম। এবার আসি, যদি তোমার প্রশ্নে বলে যে চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল থাকে, তাহলে তোমার অ্যান্সার শেষ। চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল থাকে আমরা দেখো টোটাল ক্যালকুলেশন করলে এই জায়গাটায় যোগ করলে পেয়ে যাচ্ছে। টোটাল ক্যালকুলেশন করে দেখো, ওখানে একটা সাত ছিল, সাতটা একটু করে দিই। টোটাল ক্যালকুলেশন করে দেখি কয়টা হয়েছে। তিন আর এক চার, চার আর পাঁচ কত? চার আর পাঁচ হলো নয়, নয় আর সাত কত? 16। তাহলে চতুর্থ কক্ষপথের মোট অরবিটাল কয়টা? মোট 16টি অরবিটাল। চতুর্থ কক্ষপথে মোট কয়টা অরবিটাল? 16টা। যদি তোমার চাই যে পরমাণুর চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল, তুমি এখানে শেষ করবে। আর ওরা যদি চায় যে কতগুলো ইলেকট্রন থাকে সেটাও বের করতে, তাহলে আমাদের এই জিনিসটা আরেকটু বড় করতে হবে। বড় করে কি করে? আরো একটু বড় করতে হবে। এরপরে লেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই জায়গায় লেখো স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করে। আর এই এস এর ভ্যালু গুলো কিভাবে লিখতে বলছি? প্লাস হাফ আর মাইনাস হাফ দিয়ে। প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ। তাহলে একটা অরবিটালে একটা ঘড়ি কাঁটার দিকে একটা বিপরীত দিকে, তাহলে ইলেকট্রন কয়টা? দুইটা। এই যে একটা অরবিটাল, একটা অরবিটাল মানে কি? এই যে এরকম একটা ঘর, তা একটা ঘরের মধ্যে কয়টা ইলেকট্রন থাকবে? একটা ঘড়ি কাঁটার দিকে একটা বিপরীত দিকে, তাহলে মোট ইলেকট্রন কয়টা? দুইটা। ওকে। তিনটা অরবিটাল, এখানে ঘর দেওয়ার দরকার নাই কিন্তু আমি বোঝানোর জন্য দেখাচ্ছি জাস্ট। তিনটা অরবিটাল, তিনটা অরবিটালের যদি এভাবে দিই আমি, উপরে দিই বোঝানোর জন্য। তিনটা অরবিটাল, এই যে এরকম ধরো তিনটা অরবিটাল আছে, তিনটা অরবিটাল। তিনটা অরবিটালের মধ্যে তিনটা ঘড়ির কাঁটার দিকে, তিনটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে তিনটা অরবিটালের মধ্যে মোট কয়টা ইলেকট্রন হবে? তিনটা ঘড়ি কাঁটার দিকে করবে, তিনটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তিনটা অরবিটালের মধ্যে ইলেকট্রন হতে পারে ছয়টা। পাঁচটা অরবিটাল যদি হয়, তাহলে পাঁচটা ঘর দাও এখানে। এই যে পাঁচটা ঘর, পাঁচটা ঘর যদি হয়, পাঁচটা ঘরের মধ্যে পাঁচটা ঘড়ি কাঁটার দিকে, পাঁচটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে। যদি পাঁচটা ঘড়ি কাঁটার দিকে দিলাম, বিপরীত দিকে পাঁচটা ঘড়ি কাঁটার দিকে দিলাম, তাহলে পাঁচটা ঘরের মধ্যে মোট ইলেকট্রন কয়টা হবে? 10টা ইলেকট্রন হবে। আচ্ছা, এবার সাতটা ঘর, অরবিটাল, সাতটা অরবিটাল মানে সাতটা ঘর দাও। এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তাহলে সাতটা অরবিটালের মধ্যে সাতটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে, সাতটা ঘড়ি কাঁটার দিকে। তাহলে সাতটা ঘরের মধ্যে মোট ইলেকট্রন কয়টা? 14টা। তাহলে এখানে কয়টি ইলেকট্রন দেবো? 14 ইলেকট্রন দেবো। মানে মোট ইলেকট্রন কয়টা আমি এখন যদি টোটাল করি, মোট ইলেকট্রন এই জায়গাটা আমি মোট লিখে দাও। মোট ইলেকট্রন কয়টা? দেখো, 6 আর 2 8, 8 আর 10 কত? 18, 18 আর 14 কত? 32। তাহলে মোট ইলেকট্রন 32টা চতুর্থ কক্ষপথ। তাহলে চতুর্থ কক্ষপথে কতগুলো অরবিটাল থাকে? 16টা অরবিটাল থাকে, এই যে 16টা। চতুর্থ কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকে? 32টা। চাইলে আর একটা জিনিস, এটা দেওয়ার দরকার নাই, এটা আমি তোমাদের এমনি লিখে দেখাচ্ছি। ইলেকট্রন বিন্যাস, তোমরা যে ইলেকট্রন বিন্যাস করছো, দেখো আমরা ইলেকট্রন বিন্যাসটা পেয়ে গেছি। ইলেকট্রন বিন্যাসটা কিভাবে পাইছি? এই যে 4s এ কয়টা ইলেকট্রন হয়? দুইটা। এই যে দেখো, এই যে 4s, এখানে কয়টা ইলেকট্রন হয়? দুইটা, এই জন্য আমরা 4s2 লিখি। এই যে 4p তে কয়টা ইলেকট্রন দেখছো? 6টা, এই জন্য আমরা 4p6 লিখি। 4d তে কয়টা ইলেকট্রন? 10টি ইলেকট্রন, এই জন্য আমরা 4d10 লিখি। 4f এ কয়টা ইলেকট্রন? 14টা ইলেকট্রন, এই জন্য আমরা 4f14 লিখি। এই ছক বুঝতে পারছো কিনা? এই ছক কি বোঝা গেছে? যদি ছকটা বোঝা যায়, আমরা চারটা ফর্মুলা লিখবো। ফর্মুলা লিখে আজকে ক্লাস শেষ। ছকটা কি বোঝা গেছে? দেখো তো,
তাহলে এই ছকটা কিন্তু তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এই ছকটা বাসায় প্র্যাকটিস করবা, বাসায় কাজ থাকবে। ওকে, এবার দেখো আমরা একটা ফর্মুলা লিখবো। ফর্মুলাটা হলো, 1 নম্বরে লেখো, n তম কক্ষপথে, একটা ফর্মুলা লিখো, n তম কক্ষপথে অরবিটাল, n তম কক্ষপথে অরবিটাল ইকুয়াল টু n²। n তম কক্ষপথে অরবিটাল ইকুয়াল টু n²। তো দেখো, যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে চতুর্থ কক্ষপথে কয়টা অরবিটাল, তাহলে তুমি এখানে অ্যান্সার দিতে পারো যে চতুর্থ কক্ষপথে অরবিটাল সমান n², তাই n এর মান 4, তাহলে n এর মান 4 হলে 16। দেখো আমি 16টাই পাইছি, যে চতুর্থ কক্ষপথে অরবিটাল দেখছো 16টা, এই যে দেখো সূত্রের সাথে মিলে যাচ্ছে। n তম কক্ষপথে অরবিটাল হলো n², এই যে এখানে n এর মান যদি তুমি 4 বসাও তাহলে দেখো 16 আছে, আর আমরা ডিটেলস হিসাব করে দেখছি 16টাই হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই ফর্মুলা সঠিক। 2 নম্বরে লেখো, n তম কক্ষপথে ইলেকট্রন, n তম কক্ষপথে ইলেকট্রনের ফর্মুলাটা হলো 2n²। এটা আমরা দুই ভাবে বুঝতে পারি। একটা হলো, একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে, তাহলে যদি 16টা অরবিটাল হয় তাহলে 32টা ইলেকট্রনই থাকবে, সিম্পল জিনিস। আর এই ফর্মুলাতে যদি তুমি মান বসাও তাহলে দেখো বের হয়ে আসবে 2 × n²। তাহলে 2, n এর ভ্যালু কত, চতুর্থ কক্ষপথ যদি বলি, তাহলে 4 এর স্কোয়ার, তাহলে কত আছে, 16 × 2 = 32। তাহলে চতুর্থ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকে, 32টি ইলেকট্রন থাকে। এখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে বলো তো তৃতীয় কক্ষপথে অরবিটাল কয়টা, অরবিটাল, তাহলে এই জায়গায় 3 বসাই দিবা, 3 × 9টা অরবিটাল। তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 3 × 9, 9 × 2 = 18টা ইলেকট্রন থাকে। ঠিক আছে, চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, 4 × 4 = 16, 16 × 2 = 32টা ইলেকট্রন থাকে। ওকে, এবার আসি 3 নম্বর ফর্মুলা। 3 নম্বর ফর্মুলাটা হলো উপস্তরে, উপস্তরে অরবিটাল সংখ্যা কিভাবে বের করা যায়। উপস্তরে অরবিটাল বের করার ফর্মুলাটা হলো 2l+1। 2l+1 দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, আসি একটু পরে, আরেকটা একবারে লিখে নিই। উপস্তরে ইলেকট্রন, উপস্তরে ইলেকট্রন সংখ্যা বের করার ফর্মুলা হলো 2 × 2l+1। তাহলে এই ফর্মুলাটা ব্যাখ্যা দিই। দেখো আমরা ইতিপূর্বে বের করে ফেলছি যদিও, এই যে এখানে লেখা আছে এস এ কয়টা অরবিটাল, এস এ, এস, এস উপস্তর, এই যে এস উপস্তরে ইলেকট্রন কয়টা, অরবিটাল কয়টা, এস উপস্তরে অরবিটাল, আর এখানে হলো ইলেকট্রন। এস উপস্তরে অরবিটাল দেখো 2টা ইলেকট্রন, আগে ইলেকট্রন গুলো লিখি। পি উপস্তরে অরবিটাল কয়টা, ইলেকট্রন কয়টা, অরবিটালটা একটু পরে লিখি, ইলেকট্রনটা আগে লিখি। পিতে কয়টা ইলেকট্রন, পিতে হলো ইলেকট্রন থাকে হলো 6টা। আচ্ছা, ডি উপস্তরে কয়টা ইলেকট্রন, ডি উপস্তরে ইলেকট্রন সংখ্যা দেখা যাচ্ছে 10টা, আমরা বের করে দেখছি। আর এফ উপস্তরে কয়টা ইলেকট্রন, 14টা। এগুলো আমরা বের করছি। এখন এই ফর্মুলা গুলো দিয়ে এগুলো আসলে বের করা যায় কিনা, ফর্মুলা গুলো দিয়ে বের করা যায় কিনা সেটা হলো আমাদের দেখার বিষয়। l=0 হলে সেটাকে কি উপস্তর বলে, এস বলে। l=1 হলে সেটাকে পি উপস্তর বলে। l=2 হলে সেটাকে ডি উপস্তর বলে। আর l=3 হলে সেটাকে এফ উপস্তর বলে। এই জায়গাটা এল এর ভ্যালু বেশি বসাই, দেখো তো মেলে কিনা। এই যে এস উপস্তরে ইলেকট্রন সংখ্যা 2টা, তাহলে এস এর মানটা এখানে একটু বসাও, 2 × এই যে 2l, 2 × 2l। এল এর জন্য, এস এর জন্য, এই যে এস এর জন্য এল এর মান কত, 0, 0+1, তাহলে কত আসে, 2 আসে। দেখো এস উপস্তরে কয়টা ইলেকট্রন সেটা কিন্তু আমরা এই ফর্মুলাতে যদি এস এর ভ্যালুটা বসাই তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি যে এতে 2টা ইলেকট্রন আছে। আচ্ছা, যদি আমরা এই ফর্মুলাতে এই যে ডিতে কয়টা অরবিটাল সেটা, ইলেকট্রন ডিতে কয়টা ইলেকট্রন সেটা যদি আমরা বের করতে চাই, তো এখানে যদি মান বসাই 2 × ডি, দেখো ডি এর জন্য এল এর ভ্যালু কত, ডি এর জন্য এল এর ভ্যালু 2, এখানে 2 বসাও, তাহলে 2 × 2 = 4, আর 1 = 5, 5 × 2 = 10। দেখো আমরা
ডি উপস্তরে যে 10টা ইলেকট্রন সেটাই ফর্মুলা ব্যবহার করে পেয়ে যাই। আচ্ছা, যদি বলি এফ এ কয়টা ইলেকট্রন, তো এখানে এফ এর জন্য এল এর ভ্যালু, এফ এর জন্য এল এর ভ্যালু 3 বসাও। 3 দুগুণে 6 আর 1 7, 7 দুগুণে কত 14। তাহলে দেখো আমরা ওই অনুযায়ী ইলেকট্রন পেয়ে যাচ্ছি। তাহলে এই ফর্মুলা যদি সঠিক হয় তাহলে এটা অবশ্যই সঠিক। কিভাবে সঠিক? কারণ যতগুলো ইলেকট্রন থাকে অরবিটাল তার অর্ধেক হবে। কেন হবে? কারণ একটা পরমাণুতে, একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকে। তো যদি 2টা ইলেকট্রন হয় তাহলে অরবিটাল হবে কয়টা? একটা। তার মানে এস এ অরবিটাল হলো একটা। যদি 6টি ইলেকট্রন থাকতে পারে তাহলে অরবিটাল কয়টা হবে? 3টা। যদি 10টি ইলেকট্রন হয় তো অরবিটাল কয়টা হবে? 5টা। যদি 14টা ইলেকট্রন হয় তাহলে অরবিটাল হবে কয়টা? 7টা। আর জিনিসগুলো আমরা এখানে বসালেও পেয়ে যাব। এই যে এই জায়গায় মান বসাও, এল এর মান 0 বসাও, দেখো একটা অরবিটাল পাবা। এই যে পি এর জন্য এল এর মানটা 1 বসাও, এখানে 1 বসাও, দেখো 3টা অরবিটাল পাবা। ডি এর জন্য এল এর মানটা 2 বসাও, দেখো 5টা অরবিটাল পাবা। এফ এর জন্য এল এর মানটা 3 বসাও, দেখো 7টা অরবিটাল পাবা। বুঝতে পারছো কিনা ফর্মুলাটা? এখন আজ পর্যন্ত আমাদের আবিষ্কৃত হলো এই পর্যন্ত। এই পর্যন্ত হলো কি আবিষ্কৃত হয়েছে। আর এরপরে আবিষ্কৃত হয় নাই এরকম যদি আমি একটু লিখি, এগুলো আবিষ্কৃত হয় নাই। লিখে রাখো, আবিষ্কৃত হয়নি। আবিষ্কৃত হয়নি কোনটা? এল এর মান যদি 4 হয় তাহলে সেটাকে আমরা বলি জি উপস্তর। এল এর মান যদি 5 হয় সেটাকে আমরা বলি এইচ উপস্তর। তো এগুলো আবিষ্কৃত হয় নাই। যদি তোমার মনে ইয়ে জাগে যে আসলে জি যদি আবিষ্কৃত হয় তাহলে সেটাতে কয়টি ইলেকট্রন থাকবে, তো এইটা সিরিজটা দেখে তুমি দেখো বলে দিতে পারো। এই যে 2, 6, 10, 14, তাহলে এর পরেরটা কত হবে? 4 4 করে বাড়ছে না? 2 এর পরে 6, 6 এর পরে 10, 10 এর পরে 14, তাহলে জিতে কয়টি ইলেকট্রন থাকবে বলতে পারো? আমরা না হিসাব করেও বলতে পারি, কারণ 4 করে বাড়বে। তাহলে আমরা সিম্পলি এটা কিন্তু বলতে পারি। এটা কিন্তু এমসিকিউ তে আসবে, এই 4টা ফর্মুলা কিন্তু এমসিকিউ তে আসবে। জিতে এই যে এস এ যেমন 2টা, পি তে যেমন 6টা, ডি তে যেমন 10টা, এফ এ যেমন 14টা এই পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। আর জি যদি লিখি তা জিতে হবে 18টা ইলেকট্রন হবে। এইচ যদি লিখি সেটাতে 22টা ইলেকট্রন হবে, যদিও এগুলো কি আবিষ্কৃত হয় নাই। তাহলে এই যে জিতে যে 18টা ইলেকট্রন সেটা তুমি দেখো এই ফর্মুলা ব্যবহার করেও বলতে পারো। জি এর জন্য এন এর মান 4 বসাও, তাহলে 4 দুগুণে 8 আর 1 9, 9 দুগুণে 18, দেখো ইলেকট্রন পেয়ে যাচ্ছে। এইচ এ যে 22টা ইলেকট্রন থাকবে তো সেটা আমরা এখানে মান বসাতে বের করতে পারি। 5 দুগুণে 10 আর 1 11, 11 দুগুণে 22। বোঝা গেছে কিনা? কিন্তু এগুলো কিন্তু এখনো আবিষ্কৃত হয় নাই। এমন কোন পরমাণু আবিষ্কৃত হয় নাই যার জি উপস্তর আছে। এমন কোন পরমাণু আবিষ্কৃত হয় নাই যার এইচ উপস্তর আছে। ঠিক আছে? এই পর্যন্ত বোঝা গেছে কিনা? যদি বুঝতে পারো তাহলে আজকে তোমাদের ক্লাস ছুটি। নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। তোমাদের কথা বলার সুযোগ করে দিব। বুঝতে পারছো কিনা বলো? এই সুপারস্টার বি তে কয়টা অরবিটাল, কয়টা ইলেকট্রন? নেক্সট ক্লাসে কিন্তু আমরা এখান থেকে এমসিকিউ লিখবো। যে এমসিকিউটা কেমন হবে একটা দুইটা একটু নমুনা দেখাই। এমসিকিউ এর নমুনা দেখাই, এখান থেকে কেমন এমসিকিউ আসবে। তো আমি তোমাকে বললাম যে এন তম কক্ষপথে, এন তম কক্ষপথে অরবিটাল এন স্কোয়ার, 2n স্কোয়ার, 2l প্লাস 1, 2 ইন্টু 2l প্লাস 1। 2 নম্বর একটা বললাম উপস্তরে ইলেকট্রন প্রকাশ করে, ইলেকট্রন প্রকাশ করে। নাম্বারে তোমাকে বললাম এন স্কোয়ার, 2n স্কোয়ার, 2l প্লাস 1, দিতে বললাম 4l প্লাস 2। এই দুটার আগে অ্যান্সার বলি। এনতম কক্ষপথ অরবিটাল, এই যে দেখো এনতম কক্ষপথ অরবিটাল, তাহলে ফর্মুলা হলো এন স্কয়ার, এটা অ্যান্সার। উপস্তরে ইলেকট্রন প্রকাশ করে, তাহলে উপস্তরে ইলেকট্রন প্রকাশ করে হলো এই যে এটা। উপস্তর বলছি যেহেতু উপস্তর, তাহলে এটা। তাহলে এটার সাথে দুই, দেখো এন স্কয়ার হবে না, 2n স্কয়ার হবে না, 12 প্লাস উপস্তর অরবিটাল প্রকাশ করে। আর উপস্তরে ইলেকট্রন প্রকাশ করে এটা। এটার সাথে 2 গুণ দিলে 4l প্লাস 2, তাহলে অ্যান্সার হবে ডি নাম্বার। ওকে, 2 নম্বর এমসিকিউ গেল। যদি আমি তৃতীয় এমসিকিউ দিই,
তোমাকে জিজ্ঞাসা করা হলো 3 নম্বর এমসিকিউ, ডিউপে স্তরে কয়টি অরবিটাল আছে? কয়টি অরবিটাল থাকে? একটা, তিনটা, পাঁচটা, 10টা? তো তুমি ভালো করে জানো যে দ্বিতীয় ইলেকট্রন থাকে 10টা, তাহলে অরবিটাল কয়টা হবে বলো তো? 3 নম্বর এমসিকিউ এর অ্যান্সার কি হবে? এমসিকিউ গুলো কিন্তু উঠাবা খাতাতে। 4 নাম্বার, এগুলো কিন্তু সব ভার্সিটি মেডিকেলের, মেডিকেল এবং ভার্সিটির এমসিকিউ কিন্তু। তিনের অ্যান্সার কি বলো? কয়টি ইলেকট্রন? কোনটা স্যার? তাহলে জিউপো স্তরে কয়টা অরবিটাল? 5টা অরবিটাল। এফ এ কয়টা ইলেকট্রন থাকতে পারে? এফ এ কয়টা ইলেকট্রন থাকতে পারে বলো? সবশেষ, আমরা নেক্সট ক্লাস এখান থেকে শুরু করবো। তোমাদের কথা বলার সুযোগ। এফ উপস্তরে ইলেকট্রন থাকতে হলো 14টা। ওকে, ক্লাস বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা আছে কিনা? তোমরা এখন কথা বলতে পারবা। নিজের এখন আনমিউট করে কথা বলতে পারো, কোনো সমস্যা থাকলে বলতে পারো। নিজে থেকে আনমিউট করতে পারবা তোমরা। কোনো প্রশ্ন, একজন কি যেন জিজ্ঞাসা করবে বলছিল, সেই প্রশ্ন কি আনসার পাইছো নাকি প্রশ্ন আছে? ভাইয়া আমি তাসনিম, প্রশ্ন ঐশী করছিলাম। আর ফারহান, বলো। ভাইয়া আমি প্রশ্ন করছিলাম তো ক্লক ওয়াইজ যেটা, ওটা একবার বুঝাইতে, মানে ক্লক ওয়াইজ তো ওইটা তোমার দুইটা সাউন্ড একই কোয়ালিটি একই। খুব বাজে আসতেছে। হ্যালো। ও আচ্ছা তাহলে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, বলো, এখন শোনা যাচ্ছে। অ্যান্টি ক্লকওয়াইজ যেটা বলছিলেন আর যেটা ক্লকওয়াইজ, দুটো হ্যাঁ, তো একই রকম হয়ে যাচ্ছে না উল্টা করলে? দুইটা। মানে অ্যান্টি ক্লকওয়াইজ যেটা আর ক্লকওয়াইজ যেটা, হম ওটা হম। আরেকবার একটু বুঝে দিলে ভালো হতো। অ্যান্টি ক্লকওয়াইজ যেটা, ক্লকওয়াইজ যেটা, তারপরে প্রশ্ন ভালো বুঝতেছি না, তারপরে কি? ওটাই ভাই, ওটাই। ও, ওইটা সমস্যা ছিল, এখন কি সমস্যা আছে? ওই অ্যান্টি মানে ক্লকওয়াইজ যেটাতে একটু সমস্যা আছে। ক্লকওয়াইজ দেখো, যদি এরকম দুইজন থাকে, ঠিক আছে, দুইজন যদি থাকে তো একটা, দুইটা একসাথে একই দিকে ঘুরবে না, একটা যে ঘড়ি কাঁটার দিকে, একটা বিপরীত দিকে। যদি এখানে আমার দুইটা হাত থাকে, একটা হাত যদি উপরে যায়, একটা নিচে যাবে, এরকম দুইটা একসাথে যাবে না, বুঝছো? এটাই হলো কথা। যে একটা ঘরের মধ্যে একটা যদি এইদিকে যায়, একটা ওইদিকে যাবে না, একটা ঘড়ি কাঁটার দিকে ঘুরলে একটা বিপরীত দিকে ঘুরবে। ঠিক আছে, দুইটা একই দিকে ঘুরবে না। এটাকে বলা হচ্ছে একটা ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। ও বুঝছো? আচ্ছা ভাই, বুঝতে কারণ পেরেছি। কি, এগুলো হলো আসলে ফার্মিয়ন কণা। তোমরা হিগবস কণা, ফার্মিয়ন কণা, এগুলো অনেক হায়ার এডুকেশনের দিকে আছে, তো অল্প একটু ধারণা দিই। এগুলো আসলে ফার্মিয়ন কণা। ফার্মিয়ন কণার স্পিন হলো তোমার -হাফ বা +হাফ হয়। এগুলোর কারণ কি, এরা 720 ডিগ্রি কোণে যদি ঘুরে আসে তবে আগের অবস্থা রিগেন করে। তো যে সকল পরমাণু বা যে সকল কণাগুলো তোমার 720 ডিগ্রি কোণে ঘুরে এসে আগের অবস্থা রিগেন করে, তাদেরকে তোমার স্পিনকে হাফ, -হাফ, +হাফ এগুলো দেখে। আর পূর্ণ সংখ্যার স্পিন কাদের আছে? ওই যে হিগস কণা, ওদের স্পিন তোমার হলো 0, 1, 2 এরকম পূর্ণ সংখ্যা স্পিন হবে। আর ফার্মিয়ন কণার স্পিন গুলো বেসিক্যালি ভগ্নাংশ টাইপের। আর 720 ডিগ্রি কোণে ঘুরে আসছে সেটা হাফ কেন? কারণ এই যে 720 কে যদি তুমি 360 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে দেখো? এই যে 360 ভাগ হলো 720, তাহলে দেখো হাফ আসে। তো এই কারণে ওদের স্পিনটাকে এরকম হাফ লেখা হয়। বুঝছো? ভাই বুঝেছি। ওকে, আর কেউ কিছু বলবা?